হ্যান্ড ভেসেলস পাওয়া যেতে পারে আমাদের অপটিক ডিস্কে, অপটিক নার্ভ গ্লিওমা, অপটিক নার্ভ ম্যানিজিওমা, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এগুলোকে আমরা কোলাটেরাল পাবো। করাইডাল ফোল্ডও পাবো। করাইডাল ফোল্ডটা কি? প্যারালাল অল্টারনেটিং ডার্ক এন্ড লাইট লাইনস অর স্ট্রায়া which are most frequently noted at the posterior pole. Posterior pole এটা পাওয়া যায় ম্যাকুলাতে। Presence can precede onset of proptosis. এই প্রপ্টোসিসের আগেই আমাদের করাইডাল ফোল্ড আমরা পেতে পারি। Then special investigation, CT scan and MRI. CT scan is very much useful for bony structure and the location and size of space occupying lesions, orbital trauma. It can এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। স্মল, it detects small structure, foreign body, blood, herniation, extraocular muscle, emphysema, সবকিছু এটা আমাদের ডিটেক্ট করতে পারে। But unable to distinguish defined pathological soft tissue masses which are radiologically isolated. এটা হচ্ছে আমরা অনেক সময় বলতে পারি না যে আসলে এটা কোন ডিজিজ, এটা সুডো টিউমার অর থাইরয়েড অপথলমোপ্যাথি অর এনি আদার ডিজিজেস। অনেক সময় এটা ডিস্টিংগুইশ করতে বা স্মল কিছু সফট রেডিওলজি স্মল মাস থাকলে তখন আমরা বলতে পারি না যে কোন ডিজিজটা হয়েছে। তাছাড়া আমরা এর লোকেশন বলতে পারি, ভিতরে এমফাইসিমা হলে বলতে পারি, কোনো হার্নিয়েশন হলে বলতে পারি, ফরেন বডি থাকলে বলতে পারি। দেন ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, অরবিটাল এপেক্স লেশন এবং ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন আমরা যদি কখনো চিন্তা করি তখন আমরা ম্যাগনেটিক রেজোন্যান্স এমআরআই করব। আদারওয়াইজ সিটি স্ক্যান ইজ সাফিসিয়েন্ট ফর অরবিটাল ডিজিজ ডায়াগনোসিস। ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি আমরা করতে পারি ইউজিং 22 gauge needle. This technique is particularly valuable in patients with suspected orbital metastasis. অরবিটাল মেটাস্টেসিস আর অরবিটাল ইনভেশন যদি থাকে তখন আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন করে এটা আমরা কনফার্ম করতে পারি। প্রবলেম কি হতে পারে ফাইন নিডল অ্যাসপিরেশনের? গ্লোব পেনিট্রেশন হতে পারে, হেমোরেজ হতে পারে। আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করব, যেহেতু থাইরয়েড ডিজিজ, থাইরয়েড আই ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজেস অফ প্রপ্টোসিস ইন অ্যাডাল্ট, মোস্ট কমন ইন থাইরয়েড আই ডিজিজ। Then for proptosis, we remember 6P of core health: pain, proptosis, proper, progression, palpation, pulsation and periocular changes. এই ছয়টা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের অরবিটাল ডিজিজ ডায়াগনোসিস। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে সবসময় থাকতে হবে যখন আমরা কোনো পেশেন্টকে এক্সামিনেশন করব। 6P of core health: pain, proptosis, progression, palpation and periocular changes. Now we go for orbital diseases. We learn only one diseases today, then one by one we proceed next classes. Non-specific orbital inflammation. What is the synonym of non-specific orbital inflammation? Anyone can say? Sorry, idiopathic orbital inflammatory disease. Idiopathic orbital inflammatory disease. Orbital pseudotumors. অরবিটাল সুডোটিউমার, অরবিটাল ইনফ্লামেটরি সিনড্রোম এটাও বলা হয় অনেক সময়। ইডিওপ্যাথিক অরবিটাল ইনফ্লামেটরি ডিজিজ, অরবিটাল সুডোটিউমার, অরবিটাল ইনফ্লামেটরি সিনড্রোম। ভেরি গুড। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ non-specific orbital inflammation or IOID? Anyone? Hello? Anyone? কিভাবে আমরা এটা ডিফাইন করব? ফাইন, আমি বলছি। Non-specific orbital inflammation is an uncommon disorder characterized by non-neoplastic, non-infective, benign inflammatory space occupying orbital lesion. এই কথাগুলো বলে দিতে হবে। এটা কিন্তু তারা জিজ্ঞাসা করে পরীক্ষা হয়। হট সুডোটিউমার characterized by non-neoplastic, non-infective, benign inflammatory space occupying orbital lesion. Characterized by polymorphous lymphoid infiltrate with varying degrees of fibrosis without a known local or systemic cause.
নিচের কথাগুলো বলতে না পারলেও উপরের তিনটা কথা, নন নিউপ্লাস্টিক, নন ইনফেক্টিভ, বেনাইন, ইনফ্লামেটরি, স্পেস অকুপাইং লেশন, এই কথাগুলো বলতেই হবে। ক্যারেক্টারাইজড বাই পলিমরফাস লিঙ্কেড ইনফিল্ট্রেট উইথ ভ্যারিয়িং ডিগ্রি অফ ফাইব্রোসিস উইদাউট এ নোন লোকাল অর সিস্টেমিক কজ। এই জন্যই আমাদের, যেহেতু আমরা নোন লোকাল সিস্টেমিক কজ পাওয়া যাচ্ছে না, তো এটাকে আমরা সুডো টিউমার বলছি বা নন স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেশন বলছি বা ইডিওপ্যাথিক অরবিটাল ইনফ্লামেটরি সিনড্রোম বলছি, শুধুমাত্র এই কারণে যে আমরা কোনো লোকাল আর সিস্টেমিক কোনো কজ খুঁজে পাই না। খুঁজে যদি পাই তাহলে তো আমাদের সেই ডিজিজটাই বলে দিতে হবে। It is the third most common orbital diseases in adults. First most common কোনটা? Hello? Thyroid eye disease, sir. Very good. Thyroid eye disease. Next. Lymphoma. Next, lymphoma. তাহলে আমাদের দেখা যায় thyroid eye disease is most common. Lymphoma is the second common and third most common is the non-specific orbital inflammation or pseudotumor or idiopathic orbital inflammatory syndrome. History. Orbital inflammatory syndrome is first detected by Gleason in 1903. আজ থেকে 117 বছর আগে এটা আবিষ্কার করা হয়েছে, গণনা করা হয়েছে। And distinct entity by Hartsfield in 1905. এটা যে এন্টিটি করা হয়েছে, ডিস্টিংক্ট এন্টিটি যে পলিমরফাস ইনফিল্ট্রেশন হচ্ছে এখানে, এটা Hartsfield দ্বারা 1905. They also introduced the term orbital pseudotumor. Hartsfield and et al. এটা ওরা বলেছে 1930 তে এটাকে বলছে it is named as orbital pseudotumor. Why orbital pseudotumor? It seems like tumor. It seems like neoplasia. It seems like malignant nature. So they call it as pseudotumor. Sir. স্যার নমস্কার স্যার। স্যার আমি স্যার আপনার পারমিশন, আমি ডক্টর সঞ্জয় স্যার। হ্যাঁ সঞ্জয় বলো। স্যার আপনার পারমিশনে স্যার একটা ঘোষণা দিতে চাচ্ছি স্টুডেন্টদেরকে। স্যার স্যার ফোন দিয়েছিলেন তো এইমাত্র, তো স্যার বলতেছিলেন যে স্যার 11টার সময় স্যার খুব ব্যস্ত আছেন, ক্লিনিকে অনেক পেশেন্ট, তো একটার সময় কি স্টুডেন্টের সময় দিতে পারবে কিনা? যদি কেউ কোনো স্টুডেন্টের কোনো সমস্যা থাকে বা ওনাদের একটু মতামত দিলে পরে আমার একটু ভালো হতো। স্যার বলছে স্টুডেন্টদের মতামত নিয়ে আমাকে একটু জানাও। স্টুডেন্ট সবাই কি ক্লাস করতে চায় একটা সময় স্যার অনুসারে? স্টুডেন্ট বলো তোমরা। হ্যালো স্টুডেন্ট সবাই কি আছেন? দাদা এখানে তো সবাই নাই, আপনি গ্রুপে জানাই দিলে যারা হয়তো দুই একজনের সমস্যা থাকলে হয়তো জয়েন করলো না, ম্যাক্সিমাম হয়তো জয়েন করবে। তোমাদের তোমরা যারা আছো তোমাদের সমস্যা আছে? তোমাদের কোনো সমস্যা আছে? না আমরা পারবো, এখন সবার ইন্ডিভিজুয়ালি শোনা তো সম্ভব না আর কি। সম্ভব না, সেটাই। স্যারকে আমি হ্যাঁ বলে দিই মনে হয়। স্যার একটা সমস্যা হ্যাঁ বলে দেন, গ্রুপে সবাইকে তাহলে ইয়া করে দেন। আমি ওটা ইনফর্ম করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। স্যার যেহেতু একটার সময় ক্লাস নেবেন স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা আমি তাহলে ধীরে আগাই। ফাস্ট না আগে ধীরে আগাই। ওকে ঠিক আছে স্যার নমস্কার। ওকে থ্যাংক ইউ। তাহলে হিস্ট্রিটা কি আমাদের অরবিটাল pseudotumor ফার্স্ট ডিটেক্টেড বাই গ্লিসন ইন 1903। 117 বছর আগে এটাকে আবিষ্কার করা হয়েছে যে এরকম একটা ডিজিজ অরবিটা আছে। এন্টিটি মানে কি পলিমরফাস ইনফিল্ট্রেশন যেগুলো হচ্ছে সেগুলো কে বলছে? Hartsfield in 1905 and named as pseudotumor by Hartsfield in 1930. It was also named inflammatory pseudotumor in 1964 by Winnicott. কেন pseudotumor বলছে? It mimic a malignant process. Presently, non-specific orbital inflammation, idiopathic orbital inflammatory disease, orbital pseudotumor যে কোনোটাই ইউজ করা যায়, ইন্টারচেঞ্জলি এটা ইউজ করা হচ্ছে। Incidence is about 8 to 10% of orbital disorder. 8 to 10% of orbital disorder is orbital pseudotumor. Etiology exact of
আমরা জানি যে অরবিটাল pseudotumor cause exact cause is not known, but infection and immune mediated etiology have been implicated. Infectious and immune mediated etiology have been implicated. Some authors suggested theory of molecular mimicry. Molecular mimicry বলছে। molecular mimicry কি জিনিস কেউ কি বলতে পারবেন? হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, মলিকুলার মিমিক্রি কি জিনিস? এই এখানেই তো আছে না? ফরেন কোন অ্যান্টিজেন সিমিলারিটি উইথ এনি সেলফ অ্যান্টিজেন, এটাই হচ্ছে মলিকুলার মিমিক্রি। মলিকুলার মিমিক্রি ফরেন অ্যান্টিজেন আমাদের শরীরে আসবে, সেটাকে শরীর মনে করবে সেলফ অ্যান্টিজেন মনে করবে, বাট দেয়ার উইল বি এ রিঅ্যাকশন, এটাকে বলছে মলিকুলার মিমিক্রি। তাহলে আমরা জানি যে অরবিটাল pseudotumor হচ্ছে ইনফেকশাস এন্ড ইমিউন মেডিয়েটেড ইটিওলজি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে। কেউ বলছে যে মলিকুলার মিমিক্রি ইজ ওয়ান অফ দ্য মেকানিজম অফ অরবিটাল pseudotumor। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। মাঝে মাঝে কেউ কোনো না কোনো বিষয় জিজ্ঞেস করতে পারে যে আর কি হতে পারে। Non-specific orbital inflammation has been observed in association with a variety of immunologic conditions. অনেক ইমিউনোলজিক কন্ডিশনের সাথে এটা যুক্ত, যেমন ক্রনস ডিজিজ, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলাইটাস, মাইসথেনিয়া গ্রেভিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই ধরনের ডিজিজগুলো অ্যাসোসিয়েশন থাকে নন-স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেশন বা pseudotumor-এর সাথে। এই জন্যই বলা হয় যে ইমিউন মেডিয়েটেড প্যাথোফিজিওলজি স্ট্রংলি সাজেস্টেড। ইমিউন মেডিয়েটেড কেন বলছে? যে আমাদের দুইটা কারণে, একটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড যে ডিজিজগুলো আছে এগুলো অ্যাসোসিয়েশন আছে অরবিটাল pseudotumor-এর সাথে। পাশাপাশি ইমিউন মেডিয়েটেড ডিজিজে আমরা কি ট্রিটমেন্ট করি? কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট করি, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিই, এবং আমাদের যে সাইটোকাইনস গুলো, যদি আমরা ব্লাড লেভেল দেখতে যাই, সাইটোকাইনস ইনক্রিজ করে, তারপরে রেসপন্স করছে কর্টিকোস্টেরয়েডে, ইনফ্লামেশনটা রেসপন্স করছে কর্টিকোস্টেরয়েডে অথবা ইমিউনোসাপ্রেসিভ এজেন্টে। এই জন্যই ইমিউন মেডিয়েটেড প্যাথোফিজিওলজি ইজ স্ট্রংলি সাজেস্টেড বাই মেনি অথর। বেশিরভাগ অথরই বলছে যে এটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড। যদি এই প্রশ্নটা আছে তাহলে আমাদেরকে এইভাবে উত্তর দিতে হবে যে নন স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেশন অথবা আইওআইডি যেটাই বলি না কেন আমরা, এটা ইমিউনোলজিক কন্ডিশন, ক্রনস ডিজিজ, সিস্টেমিক অ্যারাথেমাটিস এগুলোর সাথে অ্যাসোসিয়েশন থাকে। পাশাপাশি আমাদের এটা স্টেরয়েড রেসপন্সিভ, ইমিউনোসাপ্রেসিভ রেসপন্সিভ এবং ব্লাডে পাওয়া যাবে। এই চারটা কজ বলতে পারলে এনাফ আমাদের জন্য। যদি আমাদের বলা হয় যে ইমিউন মেডিয়েটেড ডিজিজ তুমি কেন বলছো, তুমি যদি বলো, আমরা যদি বলি যে স্যার এটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ, why it is immune mediated disease? Because IOID is observed in association with Crohn's disease, systemic lupus erythematosus, rheumatoid arthritis, diabetes mellitus, myasthenia gravis, and so many immunological diseases. It is response to systemic corticosteroid and immunosuppressive agents, and blood level cytokines are increased. এই চারটা কথা বলে দিতে পারলে আর কোনো কথাই জিজ্ঞেস করবে না। It may be localized or diffuse. Localized হতে পারে, diffuse হতে পারে। Localized inflammation can be affect কোথায় হতে পারে? Localized extraocular muscles, তখন আমরা কি বলবো? অরবিটাল মায়োসাইটিস। Lacrimal gland এ যদি হয় তখন আমরা বলবো ড্যাক্রোঅ্যাডেনাইটিস। স্ক্লেরাসে যদি হয় স্ক্লেরাইটিস। ইউটিআই ইনফ্লামেশন হলে ইউভাইটিস। superior orbital fissure syndrome, Cabanas sinus, Tolosa Hunt syndrome. Others কি হতে পারে? পেরিস্ক্লেরাইটিস, পেরিনিউরাইটিস, so many diseases. Localized যদি হয় আমরা দুই ধরনের ভাবে এটা ক্লাসিফাই করতে পারি, লোকালাইজড এবং ডিফিউজ। লোকালাইজড কোথায় আমাদের যে স্ট্রাকচার গুলো আছে আশেপাশে সব স্ট্রাকচারে ইনভলভ করতে পারে।
diffusely involve all orbital beams. Diffusely involve all orbital beams, then it is diffuse non-specific orbital inflammation or idiopathic orbital inflammatory disease. Frequency of idiopathic orbital inflammatory syndrome, inflammatory disease or non-specific orbital inflammation. Lacrimal gland, 54.2%. In some books, this is written, lacrimal gland 54.2%, extraocular muscles 50%, orbital fat সবথেকে বেশি 75%. Optic nerve 20.8%, sclera 4.2%, and other মশা কেন্দ্রে other 8.3%. তাহলে ফ্রিকোয়েন্সি lacrimal gland, extraocular muscles, orbital fat আগে বলেছি, লোকালাইজ যখন অল অরবিটাল টিস্যু ইনভলভ করবে তখনই আমরা ডিফিউজ করব। হিস্টোপ্যাথোলজি যদি আমরা করি কি পাবো? হিস্টোপ্যাথোলজি অ্যানালিসিস রিভিলস প্লিওমরফিক ইনফ্লামেটরি সেলুলার ইনফিলট্রেশন followed by fibrosis, reactive fibrosis. Pleomorphic inflammatory cellular inflammation পাওয়া যাবে। But histopathologic spectrum typically non-diagnostic and diverse. The pathogenesis is controversial due to the wide range of presentation ranging from typical diffuse polymorphous infiltration to lymphoid granulomatous sclerosing, eosinophilic and vasculitic inflammation হয়। এই জন্যই বলছে যে এটা non-specific orbital inflammation। কত কি পাওয়া যেতে পারে এখানে আমাদের সামান্য একটু মনে রাখতে হবে। আমরা যদি এটা বলে দিতে পারি যে এখানে প্লিওমরফিক ইনফ্লামেটরি সেলুলার ইনফিলট্রেশন হয় ফলোড বাই রিঅ্যাক্টিভ ফাইব্রোসিস, এই কথাটা উপরের এই কথাটা বলে দিলেই হবে। তবে আমাদের জানার জন্য আমরা বলছি যে এখানে আরো অনেক রকম পাওয়া যায়, যেমন ইনফিলট্রেশন কি ধরনের লিম্ফয়েড ইনফিলট্রেশন হতে পারে, গ্র্যানুলোমাটাস হতে পারে, স্ক্লেরোজিং হতে পারে, ইওসিনোফিলিক হতে পারে, ভাস্কুলাইটিক ইনফ্লামেশন হতে পারে। এত ধরনের আমরা ক্যারেক্টারিস্টিক আমরা পেতে পারি হিস্টোপ্যাথোলজি। বাট উই সে অনলি inflammatory cellular pleomorphic inflammatory cellular infiltration followed by reactive fibrosis. Clinical presentation: acute or subacute ocular or periocular pain, redness, swelling, এগুলোই থাকবে সবসময়। প্রোগ্রেসিভ যেগুলো থাকে সেগুলোই থাকবে আইওআইডি তে। এখানে অ্যাকিউট হতে পারে, সাবঅ্যাকিউট হতে পারে। সাইন: পাইরেক্সিয়া স্পেশালি প্রেজেন্ট ইন চিলড্রেন এন্ড রেয়ার ইন অ্যাডাল্ট। পাইরেক্সিয়া কনজেস্টিভ প্রোগ্রেসিভটা হবে কনজেস্টিভ প্রোগ্রেসিভ। অপটিক নার্ভ ডিসফাংশন, করয়েডাল ফোল্ড এগুলো থাকবে। অপটিক নার্ভ ডিসফাংশন থাকবে, করয়েডাল ফোল্ড থাকবে। All patients with suspected non-specific orbital require a full ophthalmic assessment workup. আমরা এগুলো যে করতেছি এগুলো ফুল অপথলমিক ওয়ার্কআপ করতে হবে। ফুল অপথলমিক ওয়ার্কআপ কি? আমাদের সিম্পটমস জানতে হবে, হিস্ট্রি নিতে হবে, সাইন দেখতে হবে এবং এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করার পর ল্যাবরেটরি যে ইনভেস্টিগেশন আছে সেগুলো করতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। নন স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেশন ইজ টিপিক্যালি ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাবরাপ্ট অনসেট অফ পেইন। পেইনটা অ্যাবরাপ্ট অনসেট হবে, থ্রবিং পেইন হবে, ডিপ বোরিং পেইন হবে, থ্রবিং অর ডিপ বোরিং পেইন, বাট the onset is abrupt. Proptosis and other inflammatory signs like ক্যালার, ডলার, রুবর যেগুলো আছে সেগুলো সবই থাকবে। ইনফ্লামেটরি সাইনগুলো ক্যালার, ডলার, রুবর, লস অফ ফাংশন। Presentation usually unilateral in adults and bilateral in children, but bilateral not uncommon in adults. Pediatric non-specific orbital inflammation differs from the adult presentation and is more commonly characterized by bilateral manifestation. Pediatric আমি আগেও বলেছি যে ইউনিল্যাটারাল ইউজুয়ালি অ্যাডাল্টে ইউজুয়ালি ইউনিল্যাটারাল, পেডিয়াট্রিকে ইউজুয়ালি বাইল্যাটারাল। এই জিনিসটা মনে রাখতে হবে। কোর্সটা কি? কন্টিনিউয়াস রিমিশন আফটার এ ফিউ উইকস উইদাউট সিকুইটি। কন্টিনিউয়াস রিমিশন হয়ে যেতে পারে। দেন ইন্টারমিডিয়েট এপিসোড অফ অ্যাক্টিভিটি উইথ ইভেন্টুয়াল রিমিশন। এটা আমাদের ট্রান্সক্রিপ্ট থেকে নেওয়া, কাজেই পড়তে সুবিধা হবে। Continuous remission after a few weeks without sequelae, intermittent episodes of activity with eventual remission. Intermittent episode এই এখন হলো এমনি এমনি কমে গেল, কিছুদিন পর আবার হলো। প্রথমটা বলা হচ্ছে যে 1 নম্বরে কন্টিনিউয়াস রিমিশন, একদম ভালো হয়ে গেল আর কখনোই হবে না। ইন্টারমিডিয়েট
মাঝে আবার দেখা দিতে পারে। সিভিয়ার প্রলংড ইনফ্লামেশন হলে কি কি হবে? প্রোগ্রেসিভ ফাইব্রোসিস অফ অরবিটাল টিস্যু, দেন ফ্রোজেন অরবিট। ফ্রোজেন অরবিট আমরা কেমন করে বুঝবো? অপথ্যালমোপ্লেজিয়া, ক্যারেক্টারাইজড বাই অপথ্যালমোপ্লেজিয়া। তাহলে সিভিয়ার continuous remission, intermediate episodes of activity and eventual remission, severe prolonged inflammation, progressive fibrosis of the orbital tissue, characterized by frozen orbit, characterized by ophthalmoplegia, which may be associated with ptosis and visual impairment caused by optic nerve involvement. এই কথাগুলো আমাদের জিজ্ঞেস করে, কিন্তু কারো যদি লং কেসে পড়ে কোর্স অফ সুডোটিউমার জিজ্ঞেস করতে, তাহলে আমাদের বলতে হবে কন্টিনিউয়াস রিমিশন আফটার এ ফিউ উইকস উইদাউট সিভিলি, ইন্টারমিডিয়েট episodes of activity with eventual remission, severe prolonged inflammation, progressive fibrosis of orbital tissue characterized by ophthalmoplegia, may be associated with ptosis and visual impairment caused by optic nerve involvement. Optic nerve involvement হয় যেহেতু পেরিনিউরাইটিস হয়, এই জন্য আমরা ওখান থেকে বা কম্প্রেশন অফ দ্য অপটিক নার্ভ হয়, পেরিনিউরাইটিস হতে পারে, কম্প্রেশন অফ দ্য অপটিক নার্ভ হতে পারে। সেজন্য টোসিস হবে, আমাদের অকুলার মোটর নার্ভ গুলো ইনভলভমেন্ট হয়, এই জন্য টোসিস হবে। আর অপটিক নার্ভ ইনভলভমেন্ট হলে তখন আমাদের অপটিক নার্ভ ইনভলভমেন্টের যে ফিচার গুলো সেগুলো পাওয়া যাবে। কি কি ফিচার আছে অপটিক নার্ভ ইনভলভমেন্টের কিছু বলবেন? হ্যালো স্যার, স্যার ভিতরে কখনো স্যার ডিক্রিজ ভিজুয়াল অ্যাকুইটি, defective color vision, and restricted field of vision abnormality, and contrast sensitivity and color brightness sensitivity abnormalities. Pupil sir, pupil may be sluggish reactive or RFPD may be present. এই কথাগুলোই বলতে হবে, ফিল্ড অফ ভিশন না বললেও চলবে, ওটা কিন্তু পরে বললে ওটা নিয়ে আবার পেঁচাবে। ঠিক আছে, পরীক্ষার হলে এই প্রথম যে 3-4টে কথা যে পিউপিলারি অ্যাবনর্মালিটি থাকবে, আর হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি ডিক্রিজ করবে, কালার ভিশন ডিক্রিজ করবে, এই 2-3টে কথা বললেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ডায়াগনোসিস কিভাবে করব আমরা? ইট ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। যেহেতু ডেফিনিটিভ কোনো ডায়াগনোসিস করা যায় না, সেই জন্য ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, and diagnosed by clinical presentation, physical examination, imaging and other investigation. তাহলে কিভাবে আমরা ডায়াগনোসিস করছি? অন্য কোনো ডিজিজ নাই, তাই এটা ইডিওপ্যাথিক অরবিটাল ইনফ্লামেটরি ডিজিজ। কিভাবে করব আমরা? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, পেশেন্ট কি নিয়ে আসলো এটা দেখব, সাইন সিম্পটমস দেখব, দেন ফিজিক্যাল এক্সামিনেশন করব, ইমেজিং করব, ইমেজিং করার পরে আরো কিছু ইনভেস্টিগেশন ফর exclusion of other diseases. Physical examination of patient with suspected IOID, lead assessment, lead lag retraction থাকতে পারে, lag of thalamus থাকতে পারে, তো lead assessment করবো আমরা। orbital assessment for proptosis, extraocular muscle restriction এগুলোর জন্য করবো। গ্লোব ইনজেকশন কেমোসিস আছে কিনা এগুলো দেখবো। অপটিক নার্ভ ফাংশন গুলো আমরা দেখবো, ভিজুয়াল অ্যাকুইটি, কালার ভিশন, রিলেটিভ অ্যাপারেন্স, পিউপিলারি ডিফেক্ট। আগেই বললাম যে অপটিক নার্ভ ফাংশন আমরা কিভাবে টেস্ট করবো। তিনটা বললে দেখা যাবে যে নিউরো অপথ্যালমোলজিস্ট ছাড়া অন্যরা এটা মেনে নেবে। এই তিনটে। ইমেজিং কি করবো আমরা? সিটি স্ক্যান, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান যদি আমরা করি, এক্সিয়াল এন্ড করোনাল ভিউ, 2 বা 3 মিলিমিটার কাট আমরা বলি। প্রিফার্ড মেথড বিকজ ইটস গুড ইন inherent contrast of orbital fat, muscle, bony structure and air in adjacent paranasal sinuses. সবই সিটি স্ক্যানেই বোঝা যায়। অরবিটাল ফ্যাট পাওয়া যাবে, বনি স্ট্রাকচারও দেওয়া যাবে, প্যারানাসাল সাইনাস গুলোও দেখা যাবে। এই জন্য আমাদের বলা হয় সিটি স্ক্যান ইজ সাফিসিয়েন্ট। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং is preferred in demonstrating soft tissue changes in the region of cavernous sinus. বিশেষ করে cavernous sinus, superior orbital feature, intracranial extension যদি থাকে, এগুলো দেখা যদি আমরা চিন্তা করি যে ইন্ট্রাক্রেনিয়াল ইনভেশন আছে অথবা সুপিরিয়র অরবিটাল ফিচার অথবা ক্যাভার্নাস সাইনাস আছে, তখন আমরা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এমআরআই করলে সেটা বেস্ট ডিটেক্টেড হয়। ল্যাবরেটরি ওয়ার্কআপ আমরা কি কি করতে পারি? যেহেতু ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ
immunological diseases. So we should go for complete blood count, thyroid function test, electrocyte sedimentation rate, anti-nuclear antibody, anti-neutrophil cytoplasmic antibody, rheumatoid factor. রিউমাটয়েড ডিজিজ অনেকগুলোর সাথে জড়িত, এই জন্য আমরা রিউমাটয়েড ফ্যাক্টরটা দেখি। এখন আমরা যদি এই ছবিটা চিন্তা করি যে এটাতে আসলে কি আছে ফাইন্ডিং, কেউ কি বলবেন একজন? হ্যালো, there is enlarged right lacrimal gland. Right lacrimal gland is enlarged with blooding of margin. সাথে lateral rectusটাও enlarged আছে। lateral rectus and lacrimal gland enlarged। আমরা বলছিলাম না lacrimal gland এ প্রায় কত পার্সেন্ট? 52% 32 না কত ছিল? তাহলে এটা হচ্ছে lacrimal gland enlargement। এখানে lacrimal gland enlargement সাথে lateral rectus enlargement। আমরা কিন্তু টেন্ডন ডিফারেন্সিয়েট করতে পারছি না, এটা একটু পরে আসে। টেন্ডন যদি শেয়ার করে তখন আমরা কি ডিজিজ বলবো? থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস, ভেরি গুড। তো এখানে কিন্তু আমাদের টেন্ডন স্পেয়ার নেই ল্যাটারাল রেক্টাসে, তাই তো? টেন্ডন স্পেয়ার নেই, একদম ডিফিউজ হয়ে গেছে lacrimal gland and lateral rectus. The lacrimal gland will appear diffusely enlarged with overall preservation of its shape. There may be blurring at the gland margin and marked expansion along the lateral orbital wall and lateral rectus muscle. This is enlargement of the extraocular muscle with non-sparing of the tendon. Extraocular muscle, medial rectus, মাঝখানে optic nerve, lateral rectus, medial rectus. This is bilateral inflammation of the extraocular muscle. Unilateral single muscle inflammation আমাদের মায়োসাইটে অরবিটাল ইনফ্লামেশনে ইউজুয়ালি ইউনিল্যাটারালটা হচ্ছে মোস্ট কমন, বাট বাইল্যাটারাল ইজ নট আনকমন। এখানে কিন্তু আমাদের বাইল্যাটারাল প্রপার্টিজ, বাইল্যাটারাল মাসেল এনভায়রনমেন্ট। কোন মাসেলটা বেশি ইনভলভ হয় সিরো টিউমারে? হ্যালো, সিরো টিউমারে কোন মাসেল সবথেকে ফার্স্ট ইনভলভ হয়? আর টিইডিতে থাইরয়েড আই ডিজিজে কোন মাসেলটা ফার্স্ট ইনভলভ হয়? স্যার থাইরয়েডের ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাস স্যার। মিডিয়াল রেক্টাস। সিকোয়েন্সটা বলেন, সিকোয়েন্স। ইনফিরিয়র রেক্টাস দেন মিডিয়াল রেক্টাস। স্যার থাইরয়েডের ক্ষেত্রে ইনফিরিয়র, মিডিয়াল, সুপিরিয়র, ল্যাটারাল স্যার। মিডিয়াল, সুপিরিয়র, ল্যাটারাল স্যার। আর এখানে স্যার মনে নাই সঠিক। এটা মিডিয়াল রেক্টাস থেকে শুরু হয়, মিডিয়াল সুপিরিয়র, ল্যাটারাল, ইনফিরিয়র ইউজুয়ালি, বাট এটার কোনো ইয়া নাই। কোন মাসেল ফার্স্ট শুরু হয় এটা নিয়ে তেমন কোনো কথা ওইভাবে ডেফিনেটলি বলা হয় না, যেটা থাইরয়েড আই ডিজিজে বলা হয়। ঠিক আছে? জি স্যার। This is the photograph of muscle enlargement with optic nerve enlargement, optic nerve infiltration. Optic nerve involves its enhancement. আমরা কি দেখছি এখানে হচ্ছে, এখানে লেখা একটু ভুল আছে, এখানে ল্যাটারাল রেক্টাস উইথ lacrimal gland, দুটোই আছে, ল্যাটারাল রেক্টাস মাসেল, lacrimal gland। আবার এই পাশে হয়ে গেছে অপটিক নার্ভের শীট, অপটিক নার্ভ। তাহলে আমাদের অপটিক এক পাশে অপটিক পেরিনিউরাইটিস যদি আমরা বলি, আর যে অরবিটাল মায়োসাইটিস উইথ lacrimal gland dactyloadenine, lacrimal gland involvement। এটা কি আছে এখানে? এটাতে এই ছবিটাতে কি আছে? এগুলো আইবল, মাঝখানে আইবল, তাই তো?
আমাদের স্ক্লেরা, চারিদিকে স্ক্লেরা, এটারও স্ক্লেরা। তার মানে কি এখানে হচ্ছে স্ক্লেরাইটিস, ঠিক আছে। দেখো ইমেজিং উইল ডেমন নন স্পেসিফিক থিকেনিং অফ দ্য ব্লারিং অফ দ্য স্ক্লেরা মার্জিন মে বি সিন। স্ক্লেরাল মার্জিনটা থিকেন হয়ে গেছে এবং ব্লারিং হয়ে গেছে। আমাদের নন স্পেসিফিক ইনফ্লামেশনে, ডিফিউজ ইনফ্লামেশনে হয়ে যেহেতু এই মার্জিন গুলো ব্লার হয়ে যায়। দেন অরবিটাল ফ্যাট ইনভলভমেন্ট, পুরো অরবিটই আমাদের ইনভলভড হয়ে গেছে। যে মাসেল এনলার্জ আছে এটার তুলনায় খেয়াল করলেই পারা যাবে এই মাসেল এন্ড এই মাসেল। দেন এই যে অরবিটাল ফ্যাট, মাঝখানে হচ্ছে আমাদের অপটিক নার্ভ, অরবিটাল ফ্যাট, ল্যাটারাল রেকটাস মাসেল। তার মানে অপটিক পেরিনিউরাইটিস, এটা অপটিক নার্ভ শেপ ইনভলভমেন্ট উইথ মাসকুলার মায়োসাইটিস, মাসকুলার ইনভলভমেন্ট। এটা কি সিটি স্ক্যান না এমআরআই? স্যার এটা এমআরআই স্যার, টিওয়ানোয়েটেড ইমেজ স্যার। এমআরআই, ফাইন। এমআরআই কেন আমরা করছি? এই যে ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাসটা দেখার জন্য। তাহলে এখানে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল ইনভলভমেন্ট হয়ে গেছে, আমাদের ইন্ট্রাক্রেনিয়াল ইনভলভমেন্টে এখানে পাচ্ছি। অরবিটে কিন্তু আচ্ছা অল্প, অত বেশি না। ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভার্নাস সাইনাস যদি হয় তাহলে খুব খারাপ হয়ে যায়, পেশেন্ট কিন্তু মারা যেতে পারে, তাই না? দেন উই গো ফর বায়োপসি। বায়োপসি কি করা হয় অরবিটাল ইনফ্লামেটরি ডিজিজে? স্যার যখন ট্রিটমেন্টে রেসপন্স করবে না স্যার, তখন স্যার বায়োপসি করা হয়েছে। তখন বায়োপসি করা হয়। কিন্তু আমরা যদি জেপি মাস না পাই কেমন করে বায়োপসি করব? এইটাই বলা হয় যে এটা কিন্তু আসলে ডিবেটেবল। কেউ বলে বায়োপসি করব, কেউ বলে করব না, ঠিক আছে। তবে যদি ট্রিটমেন্টে রেসপন্স না করে তখন আমরা অবশ্যই অরবিটাল টিস্যু বায়োপসি করব। The major debate whether orbital biopsy indicated or not. There may be not be a distinct mass to biopsy. আর distinct mass তো আমরা নাও পেতে পারি বায়োপসি করতে গেলে, ঠিক আছে। Or lesion may be unreachable. এত পেশেন্টে যে আমরা এটা রিস্ক করতে and response to therapy can be confirmatory. যদি আমরা থেরাপি, স্টেরয়েড থেরাপি দেই, থেরাপি দেই, এটা যদি রেসপন্স করে তখনই আমরা এটা কনফার্ম করব। এই জন্যই বলা হয় যে biopsy is debatable, but when treatment response is minimum or not, then we go for biopsy. Biopsy of the superior orbit কি হচ্ছে এখানে? biopsy may be considered if there are progressive neurological deficits, lack of steroid responsiveness and persistent imaging abnormalities. যেটা আগের স্লাইডেই বলা হলো, তখনই আমরা আলোচনা করলাম যে রেসপন্স না করে তখন আমরা বায়োপসি করতে যে আমরা কি দেখব? void infiltration of the lacrimal gland on direct upper eyelid lesion. upper eyelid lesion দেওয়া হয়েছে, এখানে একটা আমরা looking gross appearance পাচ্ছি একটা void মাঝখানে হার্টের তো ক্ষমতা নাই, void infiltration এগুলো হার্টে লোড নেওয়ার ক্ষমতা নেই। তুমি হার্ট রেট বাড়ায় কি করবে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ আইবিআইডি করতেছেন কি করে? ইলেকট্রিক্যাল দেখছেন যে এক্সামিনেশন বাংলাদেশে তোমার অনেক আগে থেকে ইউজ করতেছে, এক্সামিনেশন আইওআই ব্যাকটেরিয়াল সেলুলাইটিস, অরবিটাল সেলুলাইটিস, থাইরয়েড আই ডিজিজ, সিস্টেমিক ডিজিজ থাকতে পারে, ওয়ালভিনাস গ্যানুলোমাইটোসিস, পলিআইডাইটিস নোডোসা, ম্যালিগন্যান্ট অরবিটাল টিউমার পার্টিকুলারলি মেটাস্টেটিস। যেহেতু আমাদের অ্যাকিউট অনসেট অফ প্রস্টোসিস থাকছে, সুতরাং আমরা অ্যাকিউট প্রস্টোসিসের যে কজগুলো সেগুলোর সাথে এটাকে আমরা ডিফারেনশিয়েট করব। সেলুলাইটিস হতে পারে অরবিটাল সেলুলাইটিস, থাইরয়েড আই ডিজিজ হতে পারে, ম্যালিগন্যান্ট অরবিটাল টিউমার, মেটাস্টেটিক অরবিটাল টিউমার হতে পারে, অথবা রাপচার ডার্ময়েড সিস্ট। রাপচার ডার্ময়েড সিস্টে কি ধরনের ইনফ্লামেশন হয়? গ্রানুলোমাটাস আর নন গ্রানুলোমাটাস জানা আছে কারো? যদি সিস্ট ডার্ময়েড সিস্ট
রাপচার হয়ে যায় সেখানে ইনফ্লামেশন হয়, এটা ইনফ্লামেটরি গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন। ইনফ্লামেশন তো হয়, ইনফ্লামেটরি তো বলছি, এটা গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয়, গ্র্যানুলোমাটাস। আচ্ছা, ট্রিটমেন্ট অফ আইওআইডি বা নন স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেশন অর সুডোটিউমার। ট্রিটমেন্ট কি? অবজারভেশন। মাইল্ড কেসে আমি জাস্ট অবজার্ভ করব, 2 উইকস অবজার্ভ করব, 2 উইকস এর মধ্যেই দেখা যাবে যে এটা রেমিশন হয়ে গেছে। অবজারভেশন করব নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি। বিশেষ করে স্টেরয়েড থেরাপি চিন্তা করি যদি আমরা যে স্টেরয়েডই দেব, স্টেরয়েড দেওয়ার আগে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কি দিতে পারি? ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, এগুলো আমরা এগুলো 2 উইকস পর্যন্ত দেখব। যদি রেসপন্স করে এটাকে আমরা 8 উইকস পর্যন্ত কন্টিনিউ করব। কর্টিকোস্টেরয়েড, সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড আর জেনারেলি কনসিডার্ড মেইনস্টে থেরাপি। মেইনস্টে থেরাপি কি? সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড। তারপর ওরাল প্রেডনিসোলন আমরা দিয়ে থাকি। কতটুকু দিয়ে থাকি? 60 to 80 মিলিগ্রাম পার ডে or 1 to 1.5 milligram per kg body weight per day, 1 to 1.5 milligram per kg body weight per day। 2 weeks আমরা দেব, 1 to 2 weeks। যদি রেসপন্স করে, if the there is clinical response, then we go tapering of the corticosteroid up to 8 weeks। এই জিনিসটা খেয়াল করতে হবে কিন্তু যে আমরা স্টেরয়েড দিচ্ছি কিভাবে দিচ্ছি। স্টেরয়েড দিচ্ছি ইনিশিয়ালি 60 to 80 মিলিগ্রাম পার ডে or 1 or অথবা আমরা যদি পার কেজি বডি ওয়েট চিন্তা করি 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। রেসপন্স যদি করে আমরা 1 থেকে 2 সপ্তাহ এই ডোজটা দেব। যদি দেখি রেসপন্স করছে তাহলে প্রতি সপ্তাহে আমরা ট্যাপার করব, ট্যাপার করে করে 8 উইকস পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। অনেক সময় যে কাজটা করা হয় সেটা লং টার্মও দেওয়া হয়, লো ডোজে। লং টার্ম লো ডোজ যাতে রিকারেন্স না হয়, খেয়াল থাকবে। এটা খেয়াল থাকার কথা, কারণ সুডোটিউমার প্রচুর পাওয়া যায়, প্রচুর চিকিৎসা করা হয় আমাদের এখানে। দেন রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি কোন রেডিয়েশন দেবো? এক্সটার্নাল বিম রেডিয়েশন। এটা কখন দেব? এটা অল্টারনেটিভ হিসাবে অল্টারনেটিভ টু স্টেরয়েড দিতে পারি অথবা আমরা অ্যাডজাঙ্ক্ট টু স্টেরয়েড দিতে পারি। তাহলে স্টেরয়েড আমরা দিচ্ছি যাদের ক্ষেত্রে দেখবো যে স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড আছে কিছু কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দেব অথবা অ্যাডজাঙ্ক্ট টু কর্টিকোস্টেরয়েড আমরা রেডিওথেরাপি দেব। এখানেও উইদিন 2 উইকস যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে দেখা যাবে যে আমাদের ওইটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। ইউজুয়ালি 10 জাইরি দেওয়া হয়, 10 জাইরি। সাইড এফেক্টস অফ রেডিয়েশন থেরাপি, ড্রাই আই, পেরিওকুলার ডার্মাটাইটিস, এগুলো ধরতে পারে। সরি, যদি রেডিয়েশন থেরাপি পর্যন্ত আসে, স্টেরয়েড পর্যন্ত পরীক্ষার ফলে স্টুডেন্ট যদি আসতে পারে তাহলে অবশ্যই সাইড এফেক্ট অফ স্টেরয়েড জেনে নিতে হবে। তাহলে এটার জন্য সাপ্লিমেন্ট কি দেবো সেটাও জেনে নিতে হবে। পাশাপাশি রেডিয়েশন থেরাপি সাইড এফেক্ট কি কি আছে সেগুলোও জেনে নিতে হবে। ড্রাই আই, পেরিওকুলার ডার্মাটাইটিস, কেরাটাইটিস, ক্যাটারাক্ট, অপটিক নিউরোপ্যাথি এন্ড রেটিনোপ্যাথি। Antimetabolites, methotrexate or mycophenolate mofetil in resistance to steroid and radiotherapy, এসব ক্ষেত্রে আমরা অ্যান্টিমেটাবোলাইট দেব। সিস্টেমিক ইনফ্লেক্সিম্যাব দিতে পারি। ইনফ্লেক্সিম্যাব এ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর in recurrent cases or recalcitrant cases, যেগুলো রেসপন্স করবে না কনভেনশনাল থেরাপিতে। কনভেনশনাল থেরাপি মিন্স স্টেরয়েড থেরাপি, তখন আমরা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর দিতে পারি অথবা যেগুলো সার্জিক্যাল থেরাপি usually not done in case of IOID. Surgical resection can be an effective form of treatment of non-specific orbital inflammation. Refractory to treatment, treatment ভালো হচ্ছে না, আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করব। সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি লোকালাইজ থাকে তখন সার্জিক্যাল আউটকামটা খুব ভালো হয়, লোকালাইজ না থাকলে তখন এত ভালো হয় না। ডিফিউজ ফাইব্রেটিক লেশন or lesions near to vital structure, surgical resection may not be viable. ভাইটাল স্ট্রাকচারে যে ক্যাভানাসের কাছে আছে তখন আমরা সার্জারি করব কেমন করে? অপটিক নার্ভ ইনভলভমেন্ট নেই, বাট অপটিক নার্ভ একটা আছে, তখন যদি আমরা করতে যাই দেখা যাবে অপটিক নার্ভকে আমরা ইনভলভ করে ফেলছি, ট্রমা করতে। এই জন্য বলা হয় যে লোকালাইজ যদি থাকে তাহলে বেস্ট সার্জিক্যাল আউটকামটা হয়।
confirmed diagnosis of non-specific orbital inflammation, painful blind eye, or is completely refractory to all treatment, তখন আমরা এক্সিন্টারেশন করতে পারি। তাহলে সার্জিক্যাল ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে আমাদের রিটেনের জন্য যদি আমাদের লিখতে হয় তাহলে উচ্চারণ করতে যাব না, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু তখন আমরা স্টেরয়েড পর্যন্তই যাব, অ্যান্টিমেটাবোলাইট পর্যন্ত যাব, হিউম্যান নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর পর্যন্ত যাব। আর যে সার্জারিটা আমরা উচ্চারণ সাধারণত করব না, বাট রিটেনে আমরা করব। রিটেনে করব যদি কোনো কারণে তারা জিজ্ঞেস করে তুমি কি সার্জারি করতে পারবা কিনা, তখন আমরা বলবো এই কারণে আমরা সার্জারি করতে পারি। ইভেন এক্সেন্টারেশন মে বি কনসিডার্ড ফর নন-স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেশন। ডিসিশন ট্রি, কিভাবে আমরা ডিসিশন নেব, কিভাবে ট্রিটমেন্ট করব, এতক্ষণ যা যা পড়লাম সেগুলো ইন সামারি কমপ্লিট হিস্ট্রি এন্ড অপথলমিক এক্সামিনেশন করতে হবে। আর কি কি হতে পারে আমাদের চোখের মধ্যে, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হতে পারে, মেটাস্টেটিক ডিজিজ হতে পারে, সিস্টেমিক ডিজিজ ওয়াজেনাস গ্যানোলোমেটাসিস হতে পারে। যদি আমাদের লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ আমরা চিন্তা করি তখন আমরা কি কি করব, সিডিসি সিস্টেমিক ওয়ার্কআপ, সিটি স্ক্যান এমআরআই অফ অরবিট এন্ড ব্রেন। আচ্ছা, ওয়াজেনাস গ্যানোলোমেটাসিস যদি চিন্তা করি আমরা তাহলে আমরা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি লেভেল দেখব, পালমোনারি ফাংশন টেস্ট করব, সিডিসি করব। যদি আমরা চিন্তা করি দিস মে বি বাই সার্কয়েডোসিস, তখন আমরা কি করব, এসি লেভেলটা দেখব, লাইসোজাইম করব, চেস্ট রেডিওগ্রাফ করব, পালমোনারি ফাংশন টেস্ট করব। থাইরয়েড আই ডিজিজ থাকলে থাইরয়েড ফাংশন টেস্ট করব যদি চিন্তা করি। যদি ইনফেকশন আর ট্রমার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা সিবিসি, ব্লাড কালচার, সিটি এগুলো করব। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক কনসিডার করব যদি চিন্তা করি, মনিটরিং করব, মনিটরিং তো করতেই হবে সবগুলোতে। নেক্সট স্টেপ 2, ইফ নেগেটিভ ওয়ার্কআপ ইনিশিয়েট ট্রিটমেন্ট ফর সুডোটিউমার। আমরা দেখো আগের গুলো কাজ করলাম সবই। প্রথমে আমি বলেছিলাম দিস ইজ দ্য ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, non-specific orbital inflammation or idiopathic orbital inflammatory disease or idiopathic orbital inflammation or pseudotumor যাই বলি না কেন আমরা, যদি আমরা এটার ওয়ার্কআপ করতে যাই তো অনেকগুলো ডিজিজের হবে, বিকজ ইট ইজ দ্য ডিজিজ অফ এক্সক্লুশন, ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। তো এতগুলো করে আমরা দেখলাম সব নেগেটিভ। নেগেটিভ করার পরে আমরা সুডোটিউমারের চিকিৎসা করব। মাইল্ড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, অবজারভেশন or observation plus non-specific orbital non-steroidal anti-inflammatory drug. In mild case close observation, non-specific non-steroidal anti-inflammatory drug, এই দুইটা আমরা ট্রাই করব। যদি ভালো না হয় বা মডারেট টু সিভিয়ার ইনফ্লামেশন হয় তখন আমরা সিস্টেমিক স্টেরয়েড দেব, প্রেডনিসোলন 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। কতদিন দেবো? 1 থেকে 2 সপ্তাহ দেবো। রেসপন্স করলে তখন আমরা উইকলি মনিটরিং করব। যদি রেসপন্স করে তখন ট্যাপার্ড করব 8 weeks আপ টু 8 weeks। সিমটমস ওরসেন ডিসপাইট অফ থেরাপি, কর্টিকোস্টেরয়েড থেরাপি, তখন আমরা কি করব? বায়োপসি করব ফর ডেফিনিটিভ ডায়াগনোসিস। বায়োপসি যদি আবার কনফার্ম করে যে আমাদের এটা নন স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেটরি ডিজিজ, তখন আমরা আবার কি করতে পারি? আবার স্টেরয়েড থেরাপি দিতে পারি, সাথে অ্যাডজাঙ্ক টু রেডিওথেরাপি দিতে পারি। বায়োপসি কনফার্ম নন স্পেসিফিক অরবিটাল ইনফ্লামেটরি, কনসিডার স্টার্টিং প্রেডনিসোলন থেরাপি ইন কনজাংশন উইথ রেডিয়েশন থেরাপি। ইফ রিফ্র্যাক্টরি, এটাও ভালো হচ্ছে না, তখন আমরা আবার সিস্টেমিক ওয়ার্কআপ করবো যে আমাদের ডায়াগনোসিসটা কোনো কারণে মিসিং হলো কিনা, অথবা স্টার্ট অল্টারনেটিভ থেরাপি। অল্টারনেটিভ থেরাপি কি হতে পারে? আমাদের এই যে আমরা দেখলাম ইনফ্লেক্সিম্যাব, মিথোট্রেক্সেট, মাইক্রোফেনল, মোফিলেট এগুলো দিতে হবে, অথবা সার্জিক্যাল ডিবাল্কিং করব। ইভেন এক্সেন্টারেশন আমরা করে ফেলতে পারি। তো থ্যাংক ইউ অল। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার যদি কোনো পেশেন্ট স্যার স্টেরয়েডের রেসপন্স না করে স্যার, তখন কি আমরা ডাইরেক্ট বায়োপসিতে যাব না স্যার? ইমিউনোমodulatory ড্রাগগুলো আগে ট্রাই করে দেখব স্যার।
আমরা যদি বায়োপসি রিচেবল হয় তখন আমরা বায়োপসি করতে পারি অথবা ইমিউনোমডুলেটরি সরাসরি দিয়ে দিতে পারি। এটা এক একজন এক একটা আমাদের ইয়ে করবে, কোনোটাই ডেফিনিটিভ না, ঠিক আছে? যেহেতু বায়োপসিটাই ডিবেটেবল, কেউ বলে বায়োপসি করবো, কেউ বলে করবো না, এই জন্য এখানেও এটাও ডিবেটেবল যে আমি বায়োপসিতে যাব নাকি ইমিউনোমডুলেটরে যাব। তো আমরা যে কোনোটাতেই যাই সেটাই পারি। আরেকটা কোশ্চেন স্যার, এই যে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি যেটা স্যার, এটা কি আমাদের প্র্যাকটিস করা হয় স্যার? আমরা কি প্র্যাকটিক্যালি এটা করা হয় কিনা? আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি না, তবে কখনো কখনো যদি আমরা এটা প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপিস্টের কাছে পাঠাই। ইউজুয়ালি আমরা প্র্যাকটিস করি না। থ্যাঙ্কস। Any questions? Any other question? Okay, thank you. Thank you, sir. Assalamu alaikum. Thank you, sir.